এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। যাই হোক, বেচারারা আসলে পুরাতন বক্তব্য নিয়ে কথা বলতে চায় না, কিন্তু জামাতের আসলে এটা চিন্তা করা উচিত, এই কি আদৌ আমাদের বন্ধু নাকি বন্ধু বেশে সুবিধাবাদী জিন্দাবাদ, কোনটা, এটা একটু জামাতের অন্তত চিন্তা করা উচিত। যাই হোক, আমরা পুরাতন বিষয় নিয়ে আলোচনা করব না। পুরাতন বক্তব্য ভিডিও দেখালে অনেক কিছুতে দেখানো যায় সে আগে কিভাবে জামাত বিরোধিতা করতো, কোন লজিকে বিরোধিতা করতো, সে কি শুনে শুনে বিরোধিতা করতো নাকি পড়ে পড়ে বিরোধিতা করতো, এগুলো তো আসলে অনেক আলোচনা আছে তিনার সোশ্যাল মিডিয়াতে, তাই না? এগুলো তো দেখানো যেতেই পারতো। যাই হোক, ওই বিষয়ে আমরা না গিয়ে তিনার রিসেন্টলি একটা বক্তব্য শোনাই। এই বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কওমি মাদ্রাসায় তালা লাগানোর জন্য ছুটে আসে, আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী সেই সংগঠন যারা নেতা থেকে নিয়ে কর্মী, তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র, সকলে প্রয়োজনে কওমি মাদ্রাসাগুলো রক্ষা করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢালবে, তবুও নাস্তিকদের ষড়যন্ত্র সফল হতে দিবে না। সেই বক্তব্যতে জামাতি স্টাইলে বক্তব্য দিল। জামাতি স্টাইলটা কি, আমরা কমই দরদি, আমরা কমই অঙ্গনকে নিজের পাশে চাই, স্বার্থের কারণে, ভোটের কারণে চাই, এগুলো আলোচনা করলাম না। কিন্তু মানে জামাতি ভাই হচ্ছে বিষয়টা এরকম যে আমাদেরকে বুঝে, ভাই আমরা তো নিরপেক্ষ একজন মানুষ, আমরা নিরপেক্ষ, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক, তাদের ব্যানারে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এটা তারা চায়, অর্থাৎ তাদেরকে বিষয় মানে এরকম নিরপেক্ষ আর কি, যে আমাদের সাথে আসবে না, আমরা তাদের সাথে যাতে যাই, এরকম একটা নিরপেক্ষতা বোঝানোর চেষ্টা করে। তো ওসামা ভাই ঠিক ওইভাবে একটা বক্তব্য দিল যে আসলে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি নাস্তিকরা কথা বলে আমরা সর্বপ্রথম এগিয়ে যাব, এইরকম একটা চিন্তা চেতনা তারা লালন করে, তারা বোঝানোর চেষ্টা করলো। এবং ওসামা ভাই সেটাকে মানে ওইভাবে জামাতি স্টাইলে, জামাতি মুভমেন্টে বক্তব্য দেওয়ার চেষ্টা করলো। এবার আসেন, আদৌ কি তাদের মধ্যে এই জিনিসটা আছে কিনা আমরা সেটা একটু জাস্টিফাই করি। তারেক মনোয়ার সাহেবের 5 আগস্টের পরবর্তীতে একটা বক্তব্য শুনে আসি। মসজিদের সাথে 4-5 জন দর্শে নিজামের আলেম থাকেন, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। এই বক্তব্যতে তারেক মনোয়ার সাহেব চূড়ান্ত পর্যায়ের মিথ্যাচার করেছে কওমি ওলামা কেরামকে নিয়ে। পরিষ্কারভাবে এখানে শুধু কওমিদের কথা বলছে, সুন্নিদের কথা বলা নাই, আহলে হাদিসের কথা বলা নাই, তার মতো জামাতি নামদারি যে আওয়ামী লীগের দালালিও করছে, নিজের কথা কিন্তু বলা নাই। দরসে নাজামি অর্থাৎ কওমি ওলামা কেরামের ব্যাপারে বলছে যে যারা আওয়ামী লীগের সময় ইমামতি করছে এরা সবাই আওয়ামী লীগের লোক, এদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় বসাইছে। কেন রে ভাই? তাহলে কি কওমি ওলামা কেরাম সবাই ছেড়ে দিত ইমামতি করা? আচ্ছা, কওমি আলেমরা যদি ইমামতি করলে আওয়ামী লীগের দালাল হয়ে যায়, তাহলে তোমরা যারা আলিয়াতে পড়াইছো, সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াইছো, চাকরি করছো, তারাও কি তাহলে আওয়ামী লীগের দালাল ছিল? এই প্রশ্নগুলো আমরা করতে পারি না? করতে পারি। তো এগুলো করলে তো আবার গালাগালি শুরু হয়ে যায় ভাই। তো এখন যেই রিজমে আমাদেরকে বলছো বিতাড়িত করার জন্য, সেই রিজমে তোমরাও তো বিতাড়িত হওয়ার কথা। তোমাদের বক্তারা কীভাবে মাহফিল করছে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে, তাদের প্রোগ্রাম কিছু কিছু বাতিল হয়েছে, কিছু কিছু সমস্যা হয়েছে, কিন্তু করছে তো ভাই। এবং তাদের বছরে 365 দিনের মধ্যে 365 দিনের প্রোগ্রাম ছিল, তাই না? এটাই তো বাস্তবতা। এখন বলছে যে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এবং কওমি মাদ্রাসার ইমামরা যে সমস্ত মসজিদে আছে ওই কমিটিতে তাদেরকে ঢুকে, মানে জামাত যাতে ওই কমিটিগুলোতে ঢুকে ইমামদেরকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, ঘাট ধাক্কা করে বের করে দেয়, এটা কিন্তু বাস্তবতা। আমাদের তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটা কিন্তু এটাই প্রমাণ করে যে না, এরা মূলত আমাদেরকে ধ্বংস করতে চায়। এরা ইসলাম কতটুকু প্রয়োগ করবে, কি করবে না করবে, হ্যান ত্যান করবে, মানে ওগুলো তো একটা বিষয়, ভিন্ন আলোচনা আছে। ওরা যে বাস্তবে যে শরিয়া আইন মানে না, এটা তো অনেক বক্তব্য আছে, আমরা দেখাতে পারবো। কিন্তু এই জিনিসটা তো স্পষ্টভাবে আমাদের সামনে আসে যে তারা যদি ক্ষমতায় আসে অন্তত কওমি ওলামা কেরামকে মাথা উঁচু করে চলতে দিবে না। আর আমাদের আলী হাসান সাহেব বলছে আমরা যদি ক্ষমতায় আসি আমরা কওমিকে সবচেয়ে বেশি সেভ করবো। এই সমস্ত গোফান্ডামি বাদ দেন।
দিলে একটা রাখবেন, মুখে আর একটা বলবেন, এই সমস্ত ভণ্ডায় মাপ দেন। আমাদের আবুল কালাম আজাদ বাসা সাহেব আজকে ফোর্স দিয়ে বলছে আমরা নাকি খারেজি। সে ইন্ডিকেট করে স্পষ্টভাবে আমাদেরকে খারেজি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। ভাই তোমরা সারাদিন মৌদুদি বলে মুড়ে খেয়ে ফেনা তোলো, আর আমরা সেই মৌদুদি সাহেবের একটু ভুল ধরলে তখন আমাদেরকে খারেজি বলে গালি দাও। আশ্চর্য ব্যাপার না এগুলো ভাই। আপনি সারাদিন মৌদুদি করতে পারবেন, আমরা একটু আপনার সমালোচনা করতে পারবো না? এটা একটু সহ্য হয় না? সারাদিন কমই আলাদা সমালোচক বলে আমাদের উল্টা গীবত করেন, আর আমরা যৌক্তিকভাবে মওদুদি সাহেবের কিছু বললে সেটা সমালোচনা হয়ে যায়। মওদুদি সাহেব সাহাবায়ে কেরামকে নিয়ে বলছে, ওটাতে কোনো আপত্তি নেই, আমরা মওদুদিকে নিয়ে বললে আপত্তি। যাই হোক, ওগুলো অনেক লম্বা আলোচনা বিষয়। তো আমাদের আলী ইসলাম ওসামা ভাইকে বলবো যে ভাই আগের বক্তব্য ঠিক নাকি নতুন বক্তব্য ঠিক, এটা একটু ফেসবুক একটা স্ট্যাটাস দিয়ে একটু বুঝাই দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।